1992 সোভিয়েত সমর্থিত নজিবুল্লাহ সরকারের পতনের পর 4 বছর ধরে আফগানিস্তানে চলে এক ভয়াবহ অরাজকতা। কোনো শাসন নেই, আইন নেই, বিচার নেই। একদিকে এক ওয়ারলর্ড, যুদ্ধবাজেরা তার এলাকা নিয়ন্ত্রণ করছে। চাঁদাবাজি হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ চলছে। এই ওয়ারলর্ডরা কেউ সাবেক মুজাহিদিন, কেউ সাবেক নজিবুল্লাহ সরকারের সামরিক অফিসার, কেউ বা নিছকই দুর্বৃত্ত ডাকাত। এই প্রেক্ষাপটে আমাদের গল্পের শুরু। যখন আফগানিস্তানের রাস্তায় রাস্তায় এই দস্যুদের চেকপোস্ট, তারা চাঁদা তোলে সবার কাছে, জুলুম করে। চাঁদা দিতে রাজি না হলে তাদেরকে পেটানো হয়, খুন করা হয়, অপহরণ করা হয়। চাঁদা দিতে দিতে নিঃস্ব হয়ে যায় ব্যবসায়ীরা। ঠিক যেভাবে আমাদের ট্রাক গ্রাম থেকে ফসল নিয়ে চাঁদা দিতে দিতে ঢাকায় আসে, ঠিক সেভাবে পণ্যের দামের কয়েক গুণ বেশি অর্থ দস্যুদের চাঁদা দিতেই চলে যায়। একটা দুইটা নয়, শত শত চেকপোস্টে তোলা হতো চাঁদা। যার অস্ত্র আছে সে একটা চেকপোস্ট বসিয়ে ফেলে। উদাহরণ হিসেবে বলছি, কান্দাহার থেকে পাকিস্তানের বর্ডার ছিল 65 মাইল দূরে। আর এই 65 মাইলের মধ্যে চেকপোস্ট, চাঁদা তোলার চেকপোস্ট ছিল 50টা। কান্দাহারে ছিল সবচেয়ে কুখ্যাত ডাকাত, তার চেকপোস্ট। তার নাম সালে। নামটা চমৎকার, কিন্তু কামে ততখানি শয়তান। সেই সবচেয়ে বেশি চেকপোস্ট বসিয়েছিল। সে শুধু চাঁদাই তুলত না, যেই নারীকে পছন্দ হতো তাকেই তুলে নিয়ে যেত। প্রাণে অবশ্য মারত না, কিন্তু আটকে রেখে পালা করে তাদের সম্ভ্রম হানি করত এই শয়তানেরা। কিন্তু 2 হতভাগ্য তরুণী প্রাণে বাঁচেনি। হেরাত থেকে কান্দাহার আসার পথে সালের বাহিনীর হাতে তারা পড়ে। তাদের নরপশুরা দলবদ্ধভাবে ধর্ষণ করেই ক্ষান্ত হয় না, তাদের পিটাতে পিটাতে হত্যা করে। তারপরেও তারা ক্ষান্ত হয় না। এই নারীদের উলঙ্গ মৃতদেহ চেকপোস্টের পাশে ফেলে রাখে। খোদা তাআলার কাছে ফরিয়াদ জানানো ছাড়া দরিদ্র প্রতিরোধহীন গ্রামবাসীর এই নির্মমতা দেখেও কিছুই করার ছিল না। এর কয়েকদিন পরেই কান্দাহার শহরে আর এক যুদ্ধ শুরু হয় 3 যুদ্ধবাজের মধ্যে। একজনের নাম ওস্তাদ আব্দুল হালিম, একজনের নাম হাজি আহমেদ, আর একজনের নাম মোল্লা নকিব। এই 3 ওয়ারলর্ড 5 দিন ধরে যুদ্ধ চালায় কান্দাহারে। এই ত্রিমুখী লড়াইয়ে কান্দাহার ধ্বংসস্তূপে পরিণত হয়। রাস্তায় রাস্তায় মরদেহ, সারা শহর জুড়ে জ্বলছে আগুন আর উঠছে ধোঁয়া। 6ষ্ঠ দিন ছিল শুক্রবার। জুম্মার নামাজের পরে কান্দাহারের বাসিন্দারা এই সহিংসতার বিরুদ্ধে একটা গণমিছিল শুরু করে। হঠাৎ এই মিছিলের সামনে উদ্যত ট্যাঙ্ক নিয়ে এসে দাঁড়ায় এক সাবেক মুজাহিদিন, তার নাম বাড়ু। হেন অপরাধ নেই যা এই বাড়ু করত না। সে লুট করত, ধর্ষণ করত, চাঁদাবাজি করত, আর খুনের মহোৎসব চালাত। কোনো উস্কানি ছাড়াই বাড়ু সেই মিছিলে ট্যাঙ্ক থেকে ফায়ার করে। অনেক মানুষ মারা যায়, আমার সংখ্যাটা ঠিক জানা নেই। আহত হয় শত শত। কান্দাহার গভীর শোকের চাদরে মুড়ে থাকে আর সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানাতে থাকে। কিন্তু সেদিন আর এক সাবেক মুজাহিদিন, তার চোখে ঘুম নেই। তার নাম মোল্লা আব্দুস সালাম জাইফ। মৌলানা জাইফ সোভিয়েতরা চলে যাবার পরে অস্ত্র ত্যাগ করে নিজের গ্রামে একটা মসজিদে ইমামতি করতেন আর একটা মাদ্রাসা চালাতেন ছোটখাটো। ঘুমহীন চোখে মৌলানা জাইফ কাঁদতে থাকলেন আর ভাবতে থাকলেন কিভাবে এই অসহনীয় অবস্থা থেকে দরিদ্র গ্রামবাসীকে রক্ষা করা যায়। বিদ্যুৎ চমকের মতো তার মাথায় এলো একটি নাম, মোল্লা ওমর। আর এক সাবেক মুজাহিদিন,
যার সাথে থেকে কাঁধে কাঁধ রেখে লড়াই করেছেন মোল্লা জাইফ সোভিয়েতদের বিরুদ্ধে। সোভিয়েতদের বিরুদ্ধে যুদ্ধের সময়ে দুজনেই মিগের বোমাবর্ষণে আহত হয়েছিলেন। মোল্লা ওমর সেই যুদ্ধে একটা চোখ হারিয়ে যুদ্ধের পরে কান্দাহারের 25 মাইল দূরে সাঙ্গিসারে একটা মাদ্রাসা চালান। মোল্লা জাইফ অস্থির হয়ে মোল্লা ওমরের সাথে দেখা করতে যান পরদিন। দীর্ঘদিন পরে তার কমরেডকে পেয়ে একে অন্যের কুশলাদি বিনিময়ের পরে মোল্লা জাইফ মোল্লা ওমরকে বলেন, ভাই, আমাদের এই গ্রামবাসীদের জুলুম থেকে রক্ষা করতে হবে, এই দুর্দশা সহ্য করা সম্ভব না। মোল্লা জাইফ বলেন মোল্লা ওমরকে, এই কাজের নেতৃত্ব আপনাকেই দিতে হবে ভাই। মোল্লা ওমর কিছুটা দ্বিধান্বিত ছিলেন, কারণ তার প্রিয়তমা স্ত্রী কিছুদিন আগেই এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তবুও মোল্লা ওমর কিছু সময় পরে সম্মতি দেন। তিনি বলেন, কাজটা খুবই ঝুঁকিপূর্ণ। আমি আমার সদ্য ভূমিষ্ঠ সন্তান এবং পরিবারের নিরাপত্তাকে কোরবানি দিচ্ছি, কিন্তু আপনারা পরিস্থিতি কঠিন হয়ে গেলে আমাকে ত্যাগ করবেন না তো? না। মোল্লা জাইফ এবং তার সাথে থাকা আর সবাই শপথ নেয় দৃঢ়ভাবে মোল্লা ওমরের নেতৃত্বে মেনে নেবেন এবং তাকে কখনোই ত্যাগ করবেন না। পরদিন মোল্লা জাইফের এবং মোল্লা ওমরের ছাত্র আর সাবেক মুজাহিদিনদের 50 জন একটা মাটির মসজিদে যান, যার নাম ছিল সাদা মসজিদ। সেইখানে শপথ নিয়ে তারা গঠন করেন তালেবান বাহিনী। এই বাহিনীর প্রথম সদস্য সংখ্যা ছিল মাত্র 50 জন। তালেবানদের কোনো রসদ ছিল না, খুব সামান্য কয়েকটা পুরনো অস্ত্র, যা দুর্বৃত্তদের তুলনায় যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে তাদের তুলনায় কিছুই না। কোনো টাকা ছিল না। মৌলানা জাইফ তার সারা জীবনের সঞ্চয় 10,000 আফগানি মুদ্রা দান করেন তালেবানের তহবিলে। এটাই তাদের প্রথম ফান্ড। কিন্তু এই 10,000 আফগানি মুদ্রা এটা কতটুকু? এই 10,000 আফগানি মুদ্রায় কাবুল শহরের রেস্টুরেন্টে 10 জনের একটা মাঝারি মানের ডিনার করা সম্ভব ছিল। তার মানে আমাদের হিসাবে 3-4 হাজার টাকা। আর তাদের ছিল আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসেট, সম্পত্তি, সেটা ছিল রাশানদের ফেলে যাওয়া একটা মোটরসাইকেল। তবে তার কিন্তু সাইলেন্সার ছিল না। বিকট শব্দ তুলে যখন সেটা চলতো তখন অনেক দূর থেকে জানা যেত তালেবানরা আসছে। এই শব্দের কারণে মোটরসাইকেলটার নাম দেয় গ্রামবাসী ইসলামের ট্যাঙ্ক। এই ট্যাঙ্কই যখন চলতো গ্রামবাসীদের মনে আনন্দের আর খুশির বন্যা বয়ে যেত। তালেবানরা প্রথম যেই দুর্বৃত্তদের চেকপোস্টে হামলা চালায় সেও ছিল এক মুজাহিদিন কমান্ডার দারু খান। দারু খান আর তার বাহিনী কোনো প্রতিরোধের চেষ্টা না করেই অস্ত্র ফেলে পালিয়ে যায়। সেই অস্ত্র দখলে আসে তালেবানদের। এরপর একে একে তারা হামলা চালায় 3টা চেকপোস্টে। একটা চেকপোস্টের মালিক ছিল ইয়াকুত, একটা চেকপোস্টের মালিক ছিল বিসমিল্লাহ এবং আর একটা চেকপোস্টের মালিক ছিল পীর মোহাম্মদ। এই 3টা চেকপোস্টেই তালেবানদের বীরত্বের সামনে কেউই টিকতে পারে না। এরপরে তালেবানে শত শত যুবক এসে ভর্তি হতে শুরু করে। এইবার তালেবানদের সামনে সেই কঠিন অপারেশন। তারা হামলা করে সেই শয়তান সালের চেকপোস্টে। মনে আছে নিশ্চয়ই সেই সালে, যার বাহিনী 2 আফগান তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে হত্যা করে উলঙ্গ অবস্থায় ফেলে রেখেছিল। তালেবানরা আক্রমণ করে সালের চেকপোস্টে। তারা প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু তালেবানদের বীরত্বের সামনে সালে বাহিনী পরাজিত হয়। বাকিরা পালিয়ে যায়। সালে ধরা পড়ে তালেবানদের হাতে। তালেবানরা দেখে তার পকেটে কাঁড়ি কাঁড়ি টাকা। তালেবানরা সালেকে ফাঁসিতে ঝুলায় এবং তার মুখে সেই পাপের টাকা ঢুকিয়ে দেয়। মুখের মধ্যে টাকা ঢুকিয়ে দেওয়াটা তালেবানদের সিগনেচার অ্যাক্ট হয়ে দাঁড়ায়। তারপরের ইতিহাস আমরা জানি। আপনি যদি এই দরিদ্র আফগান গ্রামবাসী হতেন, আপনার বাবাকে যদি ট্যাঙ্কের গোলায় উড়িয়ে দেওয়া হতো জুম্মার নামাজের পরে প্রতিবাদ জানানোর জন্যে, আর আপনার বোনেরা যদি এই দুর্বৃত্তদের হাতে দিনের পর দিন নিগৃহীত হতো, আপনি তাহলে কি করতেন?